হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার। প্রতি পর্বেই দর্শক আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন এবং তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রহিমা খাতুন। আজকে আমরা রহিমা খাতুনের জানা অজানা সকল তথ্য জানবো এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটিও কিন্তু জানবো। চলুন দর্শক, আমরা চলে যাই রহিমা আক্তারের কাছে। কেমন আছেন আপু? জি আপু, ভালো আছি। আরো বেশি ভালো লাগছে এখানে এসে, কারণ খুব সুন্দর একটা সময় কাটাবো আর আপনার হাসি মুখটা আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাকে কিন্তু দেখতে খুবই প্রিটি লাগছে। ধন্যবাদ আপু। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তো এই সময়ের ব্যস্ততা কি এবং আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে রেনু বুটিক্স। এটা মূলত হাতের কাজ নিয়েই কাজটা। আমি ওই যে নকশি কাঁথা, তারপরে হাতের যে কাজগুলা ব্লক বাটিক এগুলো করাই, কিন্তু এখন পাশাপাশি ওটার সাথে আবার কিছু অন্যান্য প্রোডাক্টও আমি এখন সেল করি। এছাড়া আমার নিজস্ব কিছু ব্যবসা আছে। সেটা হচ্ছে যে আমি একসময় গার্মেন্টস লাইনে ছিলাম, আমার হাজবেন্ডও এই লাইনে, সে বায়ার প্লাস গার্মেন্টসে। আমি একসময় গার্মেন্টস লাইনে ছিলাম, তো আবার শিপিং এও ছিলাম, যার জন্য আমার এই লাইনে একটু এক্সপিরিয়েন্সটা ভালো। তো করোনার সময় যখন আমাদের চাকরি চলে যায়, তখন আর কি আমাদের নিজস্ব বিল্ডিং, ওটার নিচে আমরা একটা দোকান দিই। তো আমাদের এলাকাটাই হচ্ছে হোশিয়ারি শিল্প, যেটা সেটা এখন আমাদের ওখানে গেছে, মিতালি মার্কেট, অনেকে চিনে, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে। তো ওখানে আমরা এমব্রয়ডারি মেশিনের সুতা আর কি দোকান দেই, অন্যান্য অ্যাক্সেসরিও আছে। আর এগুলা সোর্সিং যেহেতু আমরা জানি, ওই লাইনে ছিলাম, সেই জন্য আমাদের জন্য ব্যবসাটা ইজি হয়েছে, সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ। এবং স্বামী স্ত্রী দুইজন মিলেই করছেন। হাজবেন্ড আপনাকে হেল্প করছে, যার কারণে আমিও তাকে হেল্প করছি। দর্শক, এভাবে যদি আমরা একে অপরকে হেল্প করি, বিশেষ করে স্বামী স্ত্রী, পরিবারের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যদি আমরা নিজেদের বিজনেসে নিজেরা চলে আসি, সকলে মিলে করি, তাহলে কিন্তু একটা ভালো আউটপুট হয়, যেটা আপার হয়েছে। আচ্ছা আপা, আপনি একজন সফল নারী উদ্যোক্তা, কিন্তু উদ্যোক্তা হিসেবে পরিচয় না দিয়ে উদ্যমী নারী হিসেবে আপনি পরিচয় কেন দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ধন্যবাদ, একটা সুন্দর কোশ্চেন করলেন আপনি। আসলে দেখেন, উদ্যোক্তা তো একটা সংজ্ঞা, বা উদ্যোক্তা কিন্তু একটা পরিধির মধ্যে আটকে থাকে। আর উদ্যমী নারী যিনি, উনি কিন্তু, নারী তো একটা শক্তি এবং সবসময় সাহসের পরিচয় দেয়। তো উদ্যমী নারী পারে কিন্তু প্রত্যেকটা সেক্টরে সাহস দিয়ে উদ্যমী হয়ে কাজ করে আসতে এবং আরো মানুষকেও উদ্যমী করে তুলতে। হ্যাঁ, এটা হচ্ছে, আমি উদ্যোক্তা বলি না, কারণ আমি তো শুধু উদ্যোক্তা হয়ে একটা কাজ করি না, কারণ আমি অনেকের মাঝে অনেকের ইন্সপিরেশন হিসেবে এখন কাজ করি। আমি তো উদ্যোক্তা হিসেবে আর নিজেকে পরিচয় দিতে চাই না, আমি আসলে উদ্যমী নারী। একেবারে যতদিন বেঁচে থাকবো আমি এই উদ্যমটা নিয়েই বেঁচে থাকবো, যেন আমি সবার জন্য কাজ করতে পারি, ছেলে মেয়ে, ফ্যামিলি, সবার। নট অনলি যে শুধু আর্নের জন্য যে আমাকে উদ্যোক্তা হইতে হবে তা না, মানে উদ্যমী হব আমি প্রত্যেকের জন্যই আপনি একজন উদ্যমী নারী। হ্যাঁ, সবার জন্য। আমি নিজেও ভালো থাকার জন্য দর্শক, শুরুতেই কিন্তু নিজেকে ভালো থাকতে হবে। নিজে ভালো না থাকলে তাহলে কিন্তু আমি পরিবার, সমাজ, রাষ্ট্র, সবাইকে, মানে পুরো পৃথিবীকে ভালো রাখতে পারবো না। এই জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে। রহিমা আপা কিন্তু নিজের আত্মার শান্তি যেখানে আছে কিন্তু উনি সেখানে কাজ করে, এজন্য উনি নিজেকে উদ্যমী নারী বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, এই যে উদ্যমী নারী আমাদের রহিমা আপা, আপনার ডেইলি রুটিন কি? প্রতিদিন আমি তো আমার সংসারের কাজ করি, কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করে, যে আমার পরিবারের দোনো সাইড, বোথ অফ, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি বা ফ্রেন্ড সার্কেল বা অফিস কলিগ, যেহেতু আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি, সবার সাথে আমার একটা গুড রিলেশন আছে। এবং এদের কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে, সেটা আমার মাথায় থাকে, আমি সেটা সলভ করার চেষ্টা করি। বাহ। হ্যাঁ, রুটিনের মধ্যে, আমার প্রতিদিন রুটিনের মধ্যে কিন্তু এটা থাকে, এটা থাকে। আমি মনে করি যে মানুষকে ভালো রাখলে আমি ভালো থাকবো, অবশ্যই। আর মানুষের ভালো রাখতে না পারলে নিজেও ভালো থাকবো না। বিশেষ করে আপনার সাথে যারা কাজ করছে, যারা কর্মী আছেন, আপনি তো অনেক মানুষের খোঁজ খবর করছেন। হ্যাঁ, সবার খোঁজ খবর নিতে গিয়ে হয়তোবা কিছু যখন আপনি দেখেন যে সে প্রবলেমে আছে, সেটা সলভ করার চেষ্টা করেন। এটা আমার প্রতিদিন রুটিনের মধ্যে থাকে, একটা মানবিক বিষয় আমার রুটিনের মধ্যে থাকে।
এবং আমি যখন ফ্রি থাকি তখন চিন্তা করি কোন কাজটা পেন্ডিং আছে, কার জন্য কে কি বললো আমাকে, ওই জিনিসটা করার জন্য কোন ওয়েটা দরকার সেটা আমি তাকে প্রসেসিং করে দেওয়ার জন্য চেষ্টা করি। হয়তো উনি অনেক আগে বলছে কথাটা, কিন্তু আমার মাথায় থেকে যায় যে ওই কাজটা আমাকে করতে হবে। এভাবে আমি আমার রুটিনটা করি। দেখুন উনি কিন্তু একজন সংগঠকও আমি বলবো, কারণ একজন দক্ষ সংগঠকের যে গুণাবলী ওটা কিন্তু আমি রহিমা আপার মধ্যে দেখছি। উনি ওনার কর্মীদের কিন্তু প্রতিনিয়ত টাচে থাকছে, তাদের খবর নিচ্ছে এবং কে কি প্রবলেমে আছে সেটাও কিন্তু চেষ্টা করছে নিজের জায়গা থেকে সলভ করার জন্য। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা কোনো প্রতিষ্ঠান খুলি, সফলতা তো আসবেই এবং সবার মন মানসিকতা মানবিক হওয়া উচিত। আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই, অ্যাবসলিউটলি, মানে মানবিকতার উপর আর কোনো কথাই নাই। মানে এটা যদি আপনার ভিতরে থাকে তো আপনি নিজে আসলে অনেক কিছু মানে হ্যাজেল থেকে আপনি মুক্ত থাকবেন। যদি মানবিকতা জিনিসটা আপনার মধ্যে থাকে, আপনি দেখবেন আপনি কখনোই মানে খারাপ থাকতে পারবেন না। মানুষের হ্যাঁ, কারণ আপনার ভিতরে তো ওইটা কাজ করবে যে ওই জিনিসটা খারাপ হয়েছে, তাহলে এটা আমাকে ভালো করতে হবে। সেটা কিন্তু ওই মানবতা বোধটা দিয়েই করতে হবে, আর এটা করতে পারলেই আপনি মনে করবেন যে আপনি জীবনে সফল। একদম। আচ্ছা, উদ্যোক্তা তো আমরা অনেক দেখছি, মানে অনেক উদ্যোক্তা, আসলে উদ্যোক্তাই করোনার পরে উদ্যোক্তা কথাটাও যেমন অনেক প্রসারিত হয়েছে, ঠিক তেমন অনেক উদ্যোক্তাও আমরা দেখতে পাচ্ছি। অনেকে সফল হয়েছেন, অনেকের সফলতা দেরি করে এসেছে, আবার অনেকে ভেবেছে যে না আমার এটা হচ্ছে না, আমি পিছিয়ে যাই। তো আসলে একজন সফল উদ্যোক্তার কি কি গুণাবলী হওয়া উচিত? আসলে সফল যখন হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো কাজ থাকে না। এর জন্য আমি নিজেকে কখনো, ওই যে আপনারা বলেন সফল নারী উদ্যোক্তা, আমি এর জন্য ওই যে ওই আমি লাগাই না। মানুষ যখন সফল হয়ে যায় তখন তো তার কাজ করার কিছু থাকে না। এটা হচ্ছে একটা রিসাইকেল বিনের মতো, আপনাকে কাজ করে যেতেই হবে। তবে সফল হতে হলে, সফলটা যদি আপনি ধরে রাখেন, জনপ্রিয় থাকা অবস্থায় আপনাকে কাজে স্টপ দিতে হবে। সব দিক আপনি ধরে রাখতে পারবেন না, কারণ আপনি যদি সব সেক্টরে সফল হন তাহলে কিন্তু নিজেকেও আর সফল করতে পারবে না, কারণ ওই চাপে নিজেকে সফল হওয়া যাবে না। আপনি যেখানে সফলতা অর্জন করছেন সেখানে আর কাউকে সফল করার জন্য আপনি নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আসবেন। অবশ্যই। হ্যাঁ, আমি মনে করি এখন মানুষ নিজের জায়গা কেউ সহজে ছাড়তে চায় না। এই জন্যই মানুষের এখন এই উদ্যোগগুলা বেশি, মানুষের ভিতর চিন্তা বেশি। হ্যাঁ, নতুন নতুন উদ্যোগ নিতে হবে, তাহলে তখন কিন্তু ইচ্ছা হবে যে না আমি আরো নিজেকে আরো সফল করি। ওই এক গণ্ডির মধ্যে থাকলে তখন ওইভাবে পড়ে থাকবে। হ্যাঁ, এর জন্য কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি সফল, এবং এটা নিজেকে ভাবাটা উচিত না, কারণ সফল হয়ে গেলে তো আমার আর কাজই থাকলো না। জানার তো আসলে শেষ নেই, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু জানে, তাই না? যেমন আমি যে আপনি যেটা বললেন এটা প্রতি আমার একটা বিরোধিতা আছে। আমি যে করোনার সময় সবাই উদ্যোক্তা হয়ে গেছে, আমি আজকে আমি 30 বছর কাজ করতেছি, কিন্তু আমরা যখন কাজ করছি উদ্যোক্তা হওয়ার জন্য বা আমাদেরকে কে উদ্যোক্তা বলবে এটার জন্য আমরা কাজ করিনি, জীবনের প্রয়োজনে করছি। আবার একটা সময় যখন জীবনের প্রয়োজন হয়নি তবু ধরে রাখছি আর মানুষের জন্য। আমি থেমে থাকিনি। আমি থেমে থাকলে দেখা যাবে যে আমি যে সাফার করছি সেগুলো তো আমি মানে আমার লাইফ দিয়ে সাফার গুলা করছি, সেগুলোর আমি যে অভিজ্ঞতা তিক্ত ভালো সেগুলো আমি খুব ভালোভাবে জানি। এর জন্য আরেকটা মানুষ যখন ওইরকম অবস্থায় দেখি আমার তখন তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে, মানে ভালো লাগে যে করব। তো ওই জন্যই আমি মানে কি বলবো, মানে যে নতুন নতুন উদ্যোক্তা সফল ট্যাগ লাগায় এটা আমি একেবারে আমার পছন্দ না। কারণ দেখা যায় যে একটা অনুষ্ঠানে আমি এখন দেখতেছি যে আপনাদের একটা ট্রেন্ড দেখা যায়, ভালো ভালো অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে, কেউ 3 বছর কাজ করে ওই অ্যাওয়ার্ডটা নিচ্ছে, কেউ 30 বছর কাজ করে অ্যাওয়ার্ড নিচ্ছে। তো হাউ ক্যান পসিবল, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড যে কিভাবে সম্ভব যে 3 বছর কাজ করে সে এতটুকু সফলতা কিভাবে আসে। কারণ তাকে তৈরি হতেও তো সময় লাগে। একটা প্রফেশনে, যে কোনো প্রফেশন, আপনি একটা সুই সুতার কাজ করেন, সে প্রফেশনে আপনাকে অনেকটা সময় দিতে হবে, অনেকটা সময় দিতে হবে। এখন আপনারা তো একদিনের সার্টিফিকেট দিয়ে দেন, যেমন আমি নন প্রফেশনাল একটা মানুষ, আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আপনি যত ইউটিউব দেখে রান্না করেন আপনার নিজস্ব বেসিক যদি না থাকে আপনি রান্নায় কিন্তু টেস্ট আনতে পারবেন না। অবশ্যই সেজন্য আপনাকে করতে হবে, একদিনে সার্টিফিকেট দিয়েও কাজ হবে না, নলেজ বাড়াতে হবে, করে 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 আপনাকে এক্সপেরিয়েন্স ক্যারি করে করে আপনাকে একটা পর্যায়ে আসতে হবে।
দর্শক আপনারা যে যে প্রফেশনে থাকেন না কেন, আপু একটা দারুণ কথা বলেছেন, ইম্পর্টেন্ট একটা মেসেজ কিন্তু আপনাদেরকে দিয়েছেন যে আজকাল মানে দেখা যায় যে 1 বছরও কাজ করছে না বা 3 বছরও কাজ করেনি, কোনো রকমে করেছে, সে অ্যাওয়ার্ড অথবা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আসলে তার নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে এবং অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয় কিন্তু একজন সফল মানুষ, সফল উদ্যোক্তা, আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেটা হতে পারে। তো নলেজ বাড়াতে গেলে আপনাকে কিন্তু যে বিষয়ের উপরে আপনি হচ্ছে করছেন কাজ, সে বিষয়ে স্কিলড হতে হবে। সেজন্য আমাদের যেমন আপনার রান্নার কথা বললেন, রান্নার কিন্তু অনেকগুলো কোর্স আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো এই বিষয়গুলো আপনি সেরে ছোটখাটো একটা শেফ কোর্স কিন্তু 3 মাসের আছে, সেটাও করে আসতে পারেন। মানে আপনি যে প্রফেশনেই থাকেন, আপা যেটা বললেন, আপনাকে স্কিলড হয়ে আসলে তখন আর বিষয়টা থাকবে না, আপনি সবই জানেন, আপনার অ্যাওয়ার্ড নিচ্ছেন, সার্টিফিকেট নিচ্ছেন, তখন আপনাকে কেউ কিন্তু বলবেও না যে উনাকে কেন দেয়া হলো। আচ্ছা, অনেকগুলো তো কাজ করলেন উদ্যোক্তা লাইফে, উদ্যমী নারী হিসেবে, তো সবচেয়ে সন্তোষজনক ঘটনা বা মুহূর্ত কোনটা ছিল আপনার? আসলে আমি সবসময় লাইফটাকে এনজয় করেছি, মানে আমি যখন খারাপ মুহূর্ত পার করি তখনও এনজয় করি। আসলে সন্তোষজনক বলতে এখন আমি চারিদিকে সবার যে বেরিয়ে আসা, এটাকেও আমি একটা পজিটিভ দিক ভাবি। আমরা যখন কাজ করছি আমাদের সুযোগ ছিল না, আমরা কিন্তু ওই সময় ঘর থেকে বের হয়েছি, আর এখন ঘর থেকে বের হওয়াটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে আবার একটু দ্বিমত আছে মানে কাজের ক্ষেত্রে, কারণ এখন যেভাবে মানুষ বের হয়ে কাজ করে কাজ দেখাচ্ছে, সেটারও আবার কোয়ালিটির উপর একটু সমস্যা হচ্ছে। মানে কাজ করে অনেকে হারিয়ে যাচ্ছে, অনেকে আবার দেখা যাচ্ছে যে শুধু ফেসবুকেই ছবি তোলাতে, মানে ছবিতে আর যে ফেসবুকে কাজের মধ্যে সীমাবদ্ধ। এখন এটা দিয়ে কতটুকু উপকৃত সমাজ হচ্ছে, পরিবার হচ্ছে, সেটা মানে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে ও একটা স্টুডেন্টও এসে দেখা যাচ্ছে যে সে উদ্যোক্তা হয়ে যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে ফেলতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে দর্শক এখন যে প্রবলেমটা আমি দেখছি যে আসলে কে উদ্যোক্তা, কে হচ্ছে সেলার, কে ব্যবসায়ী, এই তিনটা পার্থক্য বুঝতে পারছে না। যে সেলার উদ্যোক্তার থেকে পণ্য কিনে সে বিক্রি করে, সে বলছে উদ্যোক্তা, আবার ব্যবসায়ী যে সেও নিজেকে উদ্যোক্তা বলছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু সেশন রাখা উচিত, ওয়ার্কশপ রাখা উচিত, অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম যেটা আপনি ইউজ করেন বা ইউটিউব যেটাই বলেন, গুগল, সব জায়গায় কিন্তু প্রচার করা উচিত আসলে উদ্যোক্তা আসলে বিষয়টা এবং ডেফিনেশনটা আসলে মানুষের চর্চা করতে হবে, উদ্যোক্তার ডেফিনেশনটাই। কারণ অনেক সময় দেখা যায় ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসায়ী আপনি কিছু যদি আপনার টাকা থাকে, আপনার যদি কিছু অ্যামাউন্ট থাকে, টাকা থাকে, আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন, আপনি কি উদ্যোক্তা হতে পারবেন? না না না, উদ্যোক্তা মানে কি, এটাই তো। কারণ আপনার যে কোনো একটা নির্দিষ্ট পণ্যের উপর আপনার স্কিল থাকতে হবে, অবশ্যই, এবং উদ্ভাবনী শক্তি থাকতে হবে, যে নিজের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা দিয়ে, নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে একটা ধরেন 1 গজ কাপড়কে আপনি ওইটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসলেন এবং সেল করলেন, মানে আপনি তখন কিন্তু আপনাকে উদ্যোক্তা বলবেন। আর ওই কাপড়টা যদি আপনি অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করেন, আপনি তো ব্যবসায়ী হয়ে গেলেন। এই যে এই জিনিসটা এটা নিয়ে ওয়ার্কশপ দরকার, শুধু অবশ্যই মানে জানতে হবে আমি যে ব্যবসার ধরনটা কি, উদ্যোক্তার ধরনটা কি। আবার সেলার যে আপনি উদ্যোক্তা আপনার থেকে কিনে অল্প দামে কিনে অনেকগুলো কিনে তারপরে সে বেশি দামে বিক্রি করে বলছে আমি উদ্যোক্তা, কিন্তু আসলে বিষয়টা তা না। এবং বেশিরভাগ ওই যে ছবির কথা বললেন, দেখা যায় যে এই ধরনের মানে ছবিতে বেশি দেখা যাচ্ছে তাদেরকে। এটাও কিন্তু অনেক উদ্যোক্তা আমাদের অনুষ্ঠানে এসে অনেক দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে এখন আর ছবি তুলতে ইচ্ছা করে না, কারণ দেখি যারা উদ্যোক্তা না তারাই উদ্যোক্তা বলে ছবি পোস্ট করছে। এই বিষয়ে একটু বলুন, এটা আসলে কি বন্ধ করতে হবে আপনাদের দিক থেকে? আপনি তো একজন অনেক দিন থেকে এই ফিল্ডে আছেন, 30 বছর, তো আপনার জায়গা থেকে আসলে আপনি কি করছেন এই বিষয়ে? আসলে বন্ধ করতে হবে না, মানে এটা হচ্ছে যার যার নিজস্ব একটা ব্যাপার থাকে। আপনি মানুষকে বলে কেউ তো তার মগজের ভিতর কি চলছে এটা বুঝবেন না, মানুষ কিভাবে নিচ্ছে সেটাও বুঝবেন না। আপনি হয়তো তাকে বুঝাবেন যে তুমি 5টা বছর আগে স্কিল হও, তারপরে তুমি লাইমলাইটে আসো, তো আপনার এটা সে হয়তো সেভাবে নিবে না, গ্রহণ করবে না, কিন্তু আপনি কিন্তু এটা ভালোর জন্য বলছেন, যে তাহলে সে তুমি লং টাইম এই লাইনে থাকবে। এখন হয় কি, হুট করে এসে হুট করে চলে যায়, প্রথমে দুমধাম করে একটা পর্যায়ে যায়, পরে এবার অস্থির হয়ে যায়, আর ভালো লাগে না, চলে যায়। এতে কিন্তু সমাজের যে খুব একটা উপকার হয় তা না, আপনি ধীরে আগান, ধৈর্য দিয়ে আগান। উদ্যোক্তাকেও দেখি যে হয়তো আপনি কোনো কাজ করছেন, আপনারটা দেখে সেটা নিয়ে শুরু করে দিল,
আসলে তো এটা তখন সে কিন্তু সেখানে লাস্টিং করতে পারে না, না। পারে না। প্রথমে উনি আপনার নিজে প্রতিভা আসলে থাকতেই কি হবে। করবে, যে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি আসলে এটা করব, ওটাতে স্থির থাকতে হবে। কিন্তু আমাদের বেশিরভাগ উদ্যোক্তাদের দেখি ওরা অস্থির হয়ে যায়, অস্থির, খুব দ্রুত মানে সফলতা পেতে চায়, কিন্তু 6 থেকে 1 বছর আসলে মিনিমাম সময় দেওয়া উচিত। যে 6 বিজনেসে থেকে একটাও খুবই কম, কারণ কি এখন দিন এত মানে লস হতে পারে, তাই বলে যে আমি ওটা ছেড়ে দেবো সেটা না। হ্যাঁ, অনেক ধৈর্য রাখতে হবে, অনেক অনেক ধৈর্য সফল উদ্যোক্তা হওয়ার জন্য অনেক অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে তা তো হবে। এবং অবশ্যই। মানে বলে না যে আমি হচ্ছে স্বাবলম্বী হয়েছি, আসলে স্বাবলম্বী বলতে কিন্তু মেন্টালি স্বাবলম্বী হতে হবে, আর্থিক দিক থেকে হতে হবে, শারীরিক দিক থেকে, মানে 3 দিক থেকে তাকে স্বাবলম্বী হতে হবে একজন উদ্যোক্তাকে। না, স্বাবলম্বী হওয়াটা আরো সো টাফ। কারণ কি আপনি স্বাবলম্বী তখন বলতে পারবেন আপনি ওই যেই ব্যবসা বা যে উদ্যোক্তা সেটা থেকে যদি আপনি সফল হয়ে সবাইকে মিনিমাইজ করতে পারেন, তখন আপনি বলবেন যে আমি স্বাবলম্বী। এখন আমাদের যেটা হচ্ছে হাজবেন্ডের খেয়ে, মা বাবার খেয়ে, সুন্দর সুন্দর পোশাক পরে উদ্যোক্তা বলে তারপর বলতেছে যে আমি উদ্যোক্তা, আমি স্বাবলম্বী। মানে মানুষ মনে করতেছে যে না, অনেক ব্যবসা করে ফেলছে, অনেক কিছু হয়ে গেছে, কারণ তাকে তো দেখেই বোঝা যাচ্ছে। তখন আরেকজন মনে করে যে না, ও এরকম, আমি ওইটা করব। পরে একজন আরেকজনকে পরে আসার পরে দেখা যায় যে আসলে ও ওখান থেকেও কিছু পাচ্ছে না। না, আসলে তো শেষে জিরো। এই জন্য এটা সে ধরে রাখতে পারে না। এই জন্য অন্যটা না দেখে আমার মধ্যে কি আছে নিজেকে আগে জানতে হবে, সেটা মনকে আগে প্রশ্ন করতে হবে যে আমি কি করলে কি পারবো। যদি পারে, তার মন যদি বলে যে আপনি পারবেন, তখনই যেন সে কাজটা করে, তাহলে সে সফল হবে। অবশ্যই। তাহলে উদ্যোক্তা বোনেরা কিন্তু অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলেন যে একজন সফল উদ্যোক্তা কিভাবে হতে পারেন, এবং আমরা এই আলোচনার মাধ্যমে কিন্তু জানলাম একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা এবং একজন সেলারের পার্থক্য কি। আচ্ছা আপা, এবার চলে আসি একটু ব্যক্তিগত প্রশ্নে। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার ভাই আর আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। আপনাদের কি পছন্দের বিয়ে? সেমি। প্রেম না, প্রেম না, আসলে আমার একটু এই যে বিয়ে হয়েছে, এবং এটা মানে একটা পরিণত বিয়ে। পরিণত বলতে আমরা যেহেতু কাজ করতাম আর কি, মানে আমি চাকরি করতাম, ও চাকরি করতো। হ্যাঁ, ও চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমাদের প্রেমটা হয় নাই। আমরা আসলে খুব চিন্তা ভাবনা করে আমি এই কাজটা, মানে আমাদের সম্পর্কটা, হ্যাঁ, সিদ্ধান্তটা নিয়েছি। আচ্ছা, তো বিয়ের প্রথমে মানে কেমন ছিল আর এখন কেমন চলছে আর কি আপনাদের? আলহামদুলিল্লাহ এখন ভালো, কিন্তু যখন শুরু করেছি তখন কিন্তু এই ভালোটা ছিল না। কষ্ট করা লেগেছে। হ্যাঁ, কষ্টটা আবার যে আর্থিকভাবে খুব কষ্ট তা না, যেহেতু আমার একটা সৃষ্টিশীল মন ছিল, সৃজনশীল আমি একটা মানুষ, সেই জন্য ওই জায়গাগুলোতে আমাকে একটু আমার একটু খারাপ লাগতো। তো প্রথম যখন সংসার শুরু করি, তখন তো আমার হাজবেন্ড চাকরি করতো, আমিও করতাম। তো আমি আবার 3 মাস পর চাকরি ছেড়ে দেই, তখন আমি আবার প্রেগনেন্ট হই। কিন্তু তখন যে আর্নটা সে করতো সেটা দিয়ে আসলে একটা সংসার চলতো না। আমরা অবশ্য যৌথ ফ্যামিলিতে ছিলাম, তো তখন এটা মানে বোঝা যায়নি। যখন আমরা আলাদা হলাম তখন দেখা গেল যে না, আর বাড়তি প্রয়োজন, ওই বাড়তি প্রয়োজনের জন্য কি করলেন? হ্যাঁ, ওটা করার জন্য আমি মানে এমন কোনো, বিয়ের আগে তো আমি অনেক কিছুই করছি, কিন্তু বিয়ের পরও আমি থেমে থাকিনি। সেটা বিয়ের পরও আমি যখন আমরা ঢাকায় আসি, তখন আমি প্রথমেই ঢুকে যাই একটা কিন্ডারগার্টেনে। হ্যাঁ, ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমি বাড্ডায় হোসেন মার্কেট ওখানে ছিলাম, ওটা একটা মধ্যবিত্ত এরিয়া। তো এটা আমার সবগুলো নেগেটিভ জিনিস আমার জীবনে পজিটিভ হয়ে আসছে। তো আমি যখন ওখানে ঢুকার পর ওটা কিন্তু মধ্যবিত্ত থেকে আরেকটু ছিল। তো কিন্ডারগার্টেন যখন গেলাম তখন দেখলাম যে প্রচুর মানুষের প্রচুর সমস্যা। তো আমি মিশুক ম্যাডাম ছিলাম, তো সবাই সবার সমস্যার কথা বলতো। তো পরে এরপর আমি আবার আজকে কোচিং সেন্টার করলাম। তখন প্রচুর গার্জিয়ানের সাথে আমার পরিচয়, বাসায় কোচিং সেন্টার করলাম। পরে দেখলাম যে ওখানে সমিতির কোনো মানে অনেক ব্যাপার স্যাপার আছে, ওদেরকে ওইসব ব্যাপারে আমি ইনভলভ করলাম। তারপরে কেউ হয়তো কিছু করতে পারতেছে না, যেহেতু আমার অনেক গার্জিয়ান ছিল, এক একজনের থেকে আমি এক একটা হেল্প নিয়ে এক একজনকে, আমি যে সবাইকে হেল্প করছি তা না। কেউ হয়তো বলতেছে যে আপা আমার টাকা আছে কিন্তু আমি কি করব, করতে পারতেছি না। আরেকজন বলতেছে আমি কাজ জানি, আমি কিছু করতে পারতেছি না। তো যেহেতু আমি বাসায়
কোচিং করাতাম, তখন ওই যে আমাকে বলছে আমার কাজ দরকার তাকে ডাকতাম, আর যে বলছে আমি কাজ দিব তাকে ডাকতাম, ডেকে তাদেরকে ইন্ট্রোডিউস করে দিতাম। আচ্ছা, এভাবে করে আমি বাড্ডায় কিন্তু অনেক পপুলার হয়ে গেছিলাম, 3 বছর ছিলাম। কারণ আমি আসলে ওই সময় আমি প্রচুর কাজ করছি, মানে এই মানুষদেরকে নিয়ে প্রচুর কাজ করছি। আপনি তো চট্টগ্রামে ছিলেন না, তো সেখানে কি ধরনের কাজের সাথে জড়িত ছিলেন? চট্টগ্রামে যখন যাই তখন তো আমার পরিধি আরো বেড়ে গেছে, কারণ আমার মেয়ে বড় হয়ে গেছে। আমি আবার যেহেতু চট্টগ্রামে ছিলাম, আমার কিন্তু ঢাকা থেকে আমি ম্যাট্রিক পাস করেই চট্টগ্রাম গেছি, ওখান থেকেই কিন্তু আমার সব পড়াশোনা, তারপর আমার চাকরি। আমি 9 ইয়ার্স জব করছি বিয়ের আগেই। 9 ইয়ার্স জব করার পরে আমি যখন আবার ঢাকায় এসে আবার যখন চট্টগ্রামে যাই, তখন এবার আমার তো আরো বেশি আর্ন করা প্রয়োজন হয়ে পড়লো, কারণ মেয়ের সাথে আমার ছেলে হলো। এখন খরচ বাড়লো, কিন্তু বেতনও বাড়লো, খরচও বাড়লো, কিন্তু সমান সমান। আর আমি যেহেতু সৃজনশীল মানুষ, আমি প্রচুর দিকে আমি আবার জমানোর ব্যাপারটা আমার ভিতর ছিল না। আমি শুধু কিভাবে নিজেকে আপডেট করা যায়, কিভাবে মানুষের আপডেট করা যায়, ফ্যামিলির আপডেট করা যায়, হ্যাঁ, এগুলো নিয়ে আমি চিন্তা করতাম। তো তাহলে তো আমার নিজেকে কিছু করতে হবে অবশ্যই। সেই জন্য আমি ওখানে বসে তখনকার দিনে আমি, আর হাতের কাজ তো এগুলো আমরা আগে থেকেই জানতাম, আগে থেকেই করতাম। আমরা চট্টগ্রাম, আমার একটা শাখা অফিস আছে, সেখানে সুলতান আলমারা আছে, উনি আমার ওই সাইডটা দেখে। আমি কিন্তু আমার এই হাতের কাজের সাইডটা কিন্তু চট্টগ্রাম থেকে করে আনি। আচ্ছা, আমার ঢাকায় নাই, ঢাকাতে আমি এখন সুতাটা নিয়ে আসি, ওটা করে। ওখানে গিয়ে আমি আবার সমিতি দিছি, আমার নিজের একটা সমিতি ছিল, গ্রাম বাংলা সমিতি। সেইখানে আমি আবার বিভিন্ন কাজ নিতাম, বিভিন্ন কোম্পানির কাজ নিতাম। যে কিছু কাজ আছে না মাঝে মাঝে আসে, সরকারি ভাবে আসে, বেসরকারি, এই কাজগুলো নিতাম। নিয়ে ওই যে চট্টগ্রামে আমি তো ফরিদাপাড়ায় ছিলাম, ওখানে আবার একটা গ্রামীণ একটা পরিবেশ ছিল, ওখানে আবার পড়ালেখা কম ছিল ওই চট্টগ্রামের ওখানে। তো ওখানে আমি আবার পড়ালেখা নিয়ে কিছু প্রজেক্ট করলাম, তারপর আপনার এই যে সমিতি নিয়ে কাজ করলাম, তারপর ওদেরকে যে কাজ দিলাম হাতের কাজ। মানে আপনি যে একজন উদ্যমী নারী, যে জায়গাতেই গিয়েছেন, আমি রাঙ্গামাটি থেকে ওই যেটা রাঙ্গামাটি থেকে উপজাতিতে থেকে জিনিস নিয়ে এসে নিজেই সেল করতাম, আমি ঘরে বসেই সেল করতাম, আবার অন্যদেরকেও দিছি, এবং আমি অনেকগুলো ফ্যামিলিকে তুলছি। মানে ওরা এখনো কৃতজ্ঞ আমার উপর। আমার নিজেরও ভালো যোগাযোগ আছে, হ্যাঁ এখনো আছে প্রত্যেকের সাথে। আমি চিটং এর কিছু কিছু মহিলাকে যাওয়া পড়ে, হ্যাঁ যাওয়া পড়ে, এই যে আবার ঈদের পরে যাবো। আমার চট্টগ্রামে ধরতে পারেন যে আমার সেকেন্ড হোম, কারণ কি ওখানে তোমার পড়াশোনা, চাকরি, আমার ব্যবসা ওখানেও, হ্যাঁ আমরা ওখানে ছিলাম, তো চিটং এর সাথে আমার অ্যাটাচটা বেশি। আর ওখানেও কার্যক্রম চলছে আমার, ওখানেও এখনো আছে। হ্যাঁ এখনো আছে। আপনি যে একজন সৃজনশীল মানুষ, তো এই সৃজনশীল মানুষ হিসেবে কি কি কর্মকাণ্ড করেছেন? আমি তো সৃষ্টিশীল মানুষ, আমার মেয়েকে আমি অলরাউন্ডার, মানে যত কাজ আছে সবকিছুতে ইনভলভ করছি। এখন এটার একটা উদ্দেশ্য ছিল, কারণ আমি যেহেতু কাজ করতে আগ্রহীতাম, আমি চিন্তা করতাম কোথাও কাজ আছে সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। তো এটা তো আমি সরাসরি যেতে পারিনি, তখন দেখা গেল আমার মেয়েকে আমি আর্টে দিছি, বিতর্কে দিছি, আমার মেয়েকে আমি কুইজে দিছি। ওই যে জায়গাগুলো যেতাম, সেখানে গিয়ে আমি আবার বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে যেতাম। যেহেতু আমি চাকরিজীবী ছিলাম, তারপর আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স ছিল, দেখা যেত আমি কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে গেছি, আমি নিজেই আবার দেখলাম অর্গানাইজার হয়ে গেছি। মানে এই জাতীয়গুলো আমি প্রচুর করছি, প্রচুর, মানে এইসব জায়গায় আমি করছি। করার পর সৃষ্টিশীল, যে তারপর আমি আমার ছেলে মেয়েকে আবৃত্তিতে নিছি, আমার মানে সব সেক্টরে, পারুক আর না পারুক, মানে ট্রাই করেছেন ওখানে। এখন ওই সেক্টরগুলো সব জায়গা থেকে আসলে শেখার অনেক কিছু আছে। শিখছি, আমি যে কোথাও সফল বা অনেক কিছু করছি তা কিন্তু না, কিন্তু আমি নিজে ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে অনেকই ফ্রেশ লাগছে, ভালো লাগছে, ভালো আছি। এবং রহিমা আপা ভালোই থাকবেন, কারণ এরকম উদ্যমী মানুষরা, আপনি যদি ওনাকে একদম অজপাড়াগায়ও ছেড়ে দেন, দেখবেন ওখানেই কিছু সৃজনশীল কাজ উনি করে ফেলবেন। উদ্যমী নারী আরো তো আমি অজপাড়াগায়ও কাজ করি। হ্যাঁ, যেমন আমি কিছু যে প্রতিবন্ধী একটা সংগঠন আছে, সেখানে মানে এগুলো আমি আসলে কখনো কাউকে বলি না। আর সবচেয়ে বড় কথা কি, আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ, আমার হাজবেন্ড আর আমার মন মানসিকতা একই। একই হওয়ার কারণ হচ্ছে আমাদের বয়সের ডিফারেন্সটাও বেশি না, 5-6 বছরের, 90 দশকে। মানে রহিমা আপার ডিসিশনটা ঠিক ছিল দুলা ভাইয়ের জন্য। দুলা ভাইকে যদি কিছু বলতে চান, আমাদের ক্যামেরায় বলতে পারেন, কোনো মেসেজ যেটা বলা হয়নি এতদিন, না বলা কিছু কথা।
বলতে না চাইলে এখন বলতে আসলে পারেন। না বললে সব বুঝে না, এখন আর বলার নাই। এখন যা হওয়ার আগে হয়েছে, এখন আর কিছু না, এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা। ও, তাহলে ভাইয়া আপনি যদি আপুকে দেখেন এখন স্ক্রিনে, তাহলে আপনার জন্য আপুর শুধুই ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। কারণ সেও খুবই পরিশ্রমী একজন লোক, খুবই পরিশ্রমী। কারণ গার্মেন্টসে যারা কাজ করে তারা পরিশ্রমই করে। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি ছিল, যেটা মনে পড়লে মনে হয় যে আমি যদি সেই মুহূর্তে যেতাম আমি চেঞ্জ করে ফেলতাম সেই বিষয়টা? হ্যাঁ, এটা অবশ্য একটু পারিবারিক। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসা। কারণ আমি যদি চট্টগ্রামে আজকে থাকতাম তাহলে আমার অনেক ভালো একটা পজিশন হতো, আমার মেয়ের একটা ভালো ক্যারিয়ার হতো। তো আমি তখন ঢাকায় আসার কারণে আবার নতুন করে আমাকে কিছুদিন অফ থাকতে হয়েছে, আবার নতুন করে সেই জিনিসগুলো শুরু করতে হয়েছে। দেন এখন এই পর্যায়ে আবার নতুন করে আমি যখন আবার নারায়ণগঞ্জে আসি, তখনও আমি আবার নতুন মানে বিনা পয়সায় স্কুল খুলছি, তারপর বাচ্চাদেরকে চাইতাম মানে পড়াশোনা করার জন্য, সব করছি। আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি আসলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, ভবিষ্যৎ পরিকল্পনা করি না। আমি প্রেজেন্ট নিয়ে থাকতে চাই, কারণ বি পজিটিভ। ও, আপনি বি পজিটিভ? হ্যাঁ, দর্শক, আমিও কিন্তু বি পজিটিভ। আমি ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। অতীত তো ভাবিই না, মনে রাখি, কারণ অতীতকে নিয়ে আমার প্রেজেন্টটাকে চালাতে হবে। তো প্রেজেন্টটাকে ভালো রাখতে চাই যেন ভবিষ্যৎটা ভালো হয়। আপনি প্রেজেন্ট ভালো থাকলে আপনার ভবিষ্যৎ ভালো হবে। অ্যাবসলিউটলি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আপনার অবসর কিভাবে কাটে? ওই যে বলে না যে মানে যে পারে সে অনেক সময় বলে যে পারে সব পারে, আবার যে পারে না সে সব পারে না। তো আমি কিছুই পারি না, সব কিছুই করে পারি। আচ্ছা, কি পারেন একটু আমাদের দর্শকদের শোনান তো, গান হয়ে যাক। কি ওই আর কি, ওই রকম আর কি পারা। রহিমা আপার কণ্ঠে একটু গান শুনি। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, হে জীবন তবু কিছু না কিছু পেত। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। বাহ, চমৎকার! একটা জোরে হাততালি হয়ে যাক। রহিমা আপুর কণ্ঠটা খুবই চমৎকার। উনি যদি গানের উপরেও চর্চা করতেন, আমার মনে হয় একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী হতে পারতেন। এখনো সময় আছে আপু, আপনি যেহেতু উদ্যমী নারী, আপনি গানটা চালিয়ে যেতে পারেন। আপু, আসলে অনেকটা সময় পার হয়ে গেল, গল্প করতে করতে কখন যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা বোঝাই যায়নি। আপনার কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে? আপু, আসলে কি মাঝে মাঝে যদি একটু বলতেও না পারি তাহলেও ভালো লাগে না। হ্যাঁ, যদি এখন আর ওই ভালো লাগে না, সবকিছু বলতে ভালো লাগে না, কিন্তু আবার মাঝে মাঝে চিন্তা করি এখনো তো অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি। কারণ এক জেনারেশন তো আমাকে ভালো জানে, কিন্তু পরের জেনারেশনও দেখি আমার জন্য, আমাকে নিয়ে ওরা বলে যে অমুক আছে, অমুক থেকে শেখো। তখন চিন্তা করি যে না, আরেকটু কাজ করি। হ্যাঁ, ওদের জন্য আবার চিন্তা করি। হ্যাঁ, মানে একটা জেনারেশন বলতে যেমন আমার বোনের ছেলে মেয়েরা বা বোন ভাই এদের জন্য করছি, তাদের ছেলে মেয়েদের জন্য করছি, এখন তো আমার নাতিপুতিও এসে গেছে, তাদের জন্য আবার চিন্তা হয় যে না, কিছু করতে হবে। কারণ দিন দিন আপডেট হচ্ছে, নিজেকে আপডেট করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 21সংবাদ.com এদের জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এখানে এসে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে। তবে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। আমাদের পোস্টে গিয়ে কমেন্টে আপনি অবশ্যই আপনার নাম, আপনার পেজের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার এবং শর্ট একটি বায়োগ্রাফি আপনার দিলে আমরা কিন্তু আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতা, এই কামনায় শেষ করছি। আবারও আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব, আমি হাসিনা আনসার। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।